গত সপ্তাহে বেইজিংয়ের উচ্চ পর্যায়ের কিছু ব্রিফিং শেষ করে ফেরা এক স্ট্র্যাটেজিক কনসালট্যান্টের সাথে আমার আলাপ হচ্ছিল। আমি ভেবেছিলাম তিনি হয়তো চীনের আসন্ন অর্থনৈতিক বিপর্যয় নিয়ে শঙ্কিত থাকবেন। হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই হওয়ার কথা। একদম, কিন্তু তার বর্ণনা ছিল ঠিক উল্টো। তিনি জানালেন বেইজিংয়ের নীতি নির্ধারকদের মধ্যে কোনো আতঙ্ক নেই, বরং সেখানে এক অদ্ভুত শিকারীসুলভ উত্তেজনা কাজ করছে। সাধারণত আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যে কোনো গোলমাল হলে বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে চীনের অর্থনীতি তেলের অভাবে সবার আগে শ্বাসরোধ হয়ে মারা যাবে। এটাই গতানুগতিক ধারণা। আসলে গতানুগতিক ধারণা হলেও সেই কনসালটেন্ট আপনাকে যা দেখিয়েছেন তা নিশ্চয়ই বেশ আলাদা কিছু। তার রীতিমতো পিলে চমকানো। তিনি জানালেন পর্দার আড়ালে চীনারা এখন আর তাদের জ্বালানি সরবরাহ রক্ষার উপায় খুঁজছে না, বরং তারা আঁকছে $২৭ ট্রিলিয়ন মার্কিন ট্রেজারি মার্কেটের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক নিখুঁত ব্লুপ্রিন্ট। পুরো ব্যাপারটার মধ্যে একটা চরম বৈপরীত্য আছে। ঠিক তাই। বিশ্ব যখন ভাবছে চীন এই সংকটের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে, বেইজিং তখন নিজেকে প্রস্তুত করছে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হতে। তারা বাজি ধরছে যে মধ্যপ্রাচ্যের তেল শোধনাগারগুলোতে একটি আঘাত মানে শুধু তেলের দাম বেড়ে যাওয়া নয়, বরং এটি হবে মার্কিন ডলারের জন্য এমন এক মার্জিন কল ব্ল্যাক হোল যা ফেডারেল রিজার্ভ গণিত দিয়েও সামলাতে পারবে না। হ্যাঁ, ইনসাইডাররা এটাকে বলছেন আমেরিকান অর্থনীতির জন্য এক কোবায়াশি মারু বা নো উইন সিনারিও, যেখানে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপই নিক না কেন তা কেবল তাদের পতনকেই ত্বরান্বিত করবে। তেলের এই আগুনের আড়ালে আসলে লুকিয়ে আছে এক সুপার পাওয়ারের সাম্রাজ্য পতনের নকশা, একটা বিশাল আর্থিক আক্রমণ। আজ আমরা সেই আর্থিক আক্রমণের ব্যবচ্ছেদ করব এবং দেখব কিভাবে এই লিগেসি সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায় আছে। যখন তেলের ব্যারেল এক রাতেই $200 বা $300 গিয়ে ঠেকবে, তখন গাণিতিকভাবে মার্কিন ডলারের মৃত্যু অনিবার্য হয়ে দাঁড়াবে। সেই মরণফাদ্দা ঠিক কিভাবে কাজ করে, চলুন আজকের এই আলোচনায় গভীরে গিয়ে দেখা যাক। এই মরণফাঁদটা বুঝতে হলে প্রথমে বৈশ্বিক কমোডিটি মার্কেট কিভাবে কাজ করে তার পেছনের মেকানিজমটা একটু দেখতে হবে। আমরা সাধারণত ভাবি যে তেলের বাজার হল ভৌত তেলের আদান প্রদান, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই পুরো বাজারটি মূলত একটি অত্যন্ত ভঙ্গুর আর্থিক লিভারেজের ওপর দাঁড়িয়ে আছে, যার পুরোটাই কাগজ ভিত্তিক। তার মানে বড় বড় এনার্জি ট্রেডিং হাউসগুলো, ধরুন ভিটেল বা ট্রাফিগুরা, তারা শুধু তেলের ব্যারেল কেনাবেচা করছে না, তারা আসলে তেলের দামের উপর বাজি ধরছে, তাই তো? একদম ঠিক বলেছেন। তারা অত্যন্ত জটিল ওভার দি কাউন্টার ডেরিভেটিভস ব্যবহার করে ব্যবসা করে। এই ট্রেডিং হাউসগুলো তাদের আর্থিক ঝুঁকি কমানোর জন্য এই ধরনের চুক্তিতে আবদ্ধ হয়। সমস্যা হল এই ডেরিভেটিভ মার্কেটগুলোর অনুমান ভিত্তিক মূল্য কয়েক বিলিয়ন নয়, বরং $ট্রিলিয়ন গিয়ে ঠেকেছে। তাহলে সেই নির্দিষ্ট দৃশ্যপট নিয়ে ভাবা যাক, মধ্যপ্রাচ্যের 50টি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে যদি কোনো বাহ্যিক আঘাত আসে, তখন আসলে কি ঘটবে? তেলের দাম তখন ধাপে ধাপে বাড়বে না। সরবরাহ ব্যবস্থায় এমন আকস্মিক বিশাল ঘাটতি দেখা দিলে তেলের দাম তাৎক্ষণিকভাবে এক লাফে প্রতি ব্যারেলে $200 থেকে $300 গিয়ে পৌঁছাবে। আর ঠিক সেই মুহূর্তে এই ডেরিভেটিভ চুক্তিগুলোর গাণিতিক মডেল সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। কারণ তারা তো এমন রাতারাতি বিশাল উল্লম্ফনের জন্য প্রস্তুত ছিল না। আর মডেল ভেঙে পড়ার সাথে সাথেই শুরু হবে মার্জিন কল। ঠিক। যারা এই বিষয়ের সাথে খুব বেশি পরিচিত নন, তাদের জন্য একটু সহজ করে বলা দরকার। মার্জিন কল হলো অনেকটা এমন, ব্রোকার বা ব্যাংক আপনাকে ফোন করে বলবে আপনার জামানতের মূল্য পড়ে গেছে, তাই এখনই নগদ অর্থ জমা দিন। এই ট্রেডিং হাউসগুলোর ক্ষেত্রে এই নগদ অর্থের চাহিদা তো কল্পনাতীত হবে। হ্যাঁ, ঠিক তাই। তাদের মোট মার্কেট এক্সপোজারের তুলনায় তাদের কাছে থাকা নগদ অর্থের পরিমাণ অত্যন্ত নগণ্য। যখন এই আকস্মিক মূল্যবৃদ্ধির কারণে তাদের কাছে বিশাল অঙ্কের মার্জিন কল আসতে শুরু করবে, তখন তারা তাদের তরল রিজার্ভ দিয়ে সেই নগদ অর্থের চাহিদা মেটাতে কোনোভাবেই সক্ষম হবে না। আর এখান থেকেই একটি চেইন রিঅ্যাকশন বা ডমিনো এফেক্ট শুরু হবে। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ জোগাড় করার জন্য এই লিভারেজড প্রতিষ্ঠানগুলো তখন বাধ্য হয়ে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং তরল সম্পদগুলো গণহারে বিক্রি করতে শুরু করবে, যাকে আমরা ফায়ার সেল বলতে পারি। তারা তাদের সম্পূর্ণ স্বর্ণের পোর্টফোলিও, ব্লু চিপ ইকুইটি এবং হাই গ্রেড কর্পোরেট বন্ডগুলো বাজারে নির্বিচারে ছেড়ে দেবে।
আর এই ফায়ার সেল একটি ভয়ঙ্কর ফিডব্যাক লুপ তৈরি করবে। যখন তারা নগদ অর্থ সংগ্রহের জন্য এই সম্পদগুলো বাজারে ব্যাপকভাবে ছেড়ে দেবে, তখন অতিরিক্ত সরবরাহের কারণে সেই সম্পদগুলোর দামও অস্বাভাবিকভাবে কমে যাবে। একদম। আর দাম কমে যাওয়ার অর্থ হল বৃহত্তর আর্থিক ব্যবস্থার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছেও নতুন করে মার্জিন কল যাওয়া শুরু হবে, কারণ তারাও এই একই সম্পদগুলোকে জামানত হিসেবে ব্যবহার করছিল। এই মেকানিজমটি তো 2008 সালের লেমন ব্রাদার্সের পতনের কথা মনে করিয়ে দেয়। মেকানিজম এক হলেও এখানে একটি বড় পার্থক্য রয়েছে। লেমন ব্রাদার্সের পতন ঘটেছিল সাবপ্রাইম মর্টগেজের কারণে, যা ছিল একটি ধীরগতির প্রক্রিয়া। কিন্তু এখানে সংকটটা ঘটবে একটি তাৎক্ষণিক ভৌত শকের কারণে। এই মাত্রার একটি রাতারাতি উল্লম্ব শক সামলানোর মতো করে বর্তমান বৈশ্বিক ব্যবস্থা মোটেও তৈরি হয়নি। এই তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিসের ধাক্কাটা আরও বহুগুণ বেড়ে যাবে যখন আমরা আক্রান্ত দেশগুলোর দিকে তাকাব, বিশেষ করে তাদের সভরেন ওয়েলথ ফান্ডগুলোর ভূমিকা এখানে মারাত্মক। হ্যাঁ, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সভরেন ওয়েলথ ফান্ডগুলোর কথা ভাবুন। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় $2 ট্রিলিয়ন বেশি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিশাল সম্পদের একটি বড় অংশ সংরক্ষিত আছে মার্কিন ট্রেজারি বন্ড হিসেবে। এখন একটু কল্পনা করা যাক, তাদের মূল ভৌত অবকাঠামো যদি ধ্বংস হয়ে যায়, তবে এই দেশগুলো একটি অস্তিত্ব সংকটের মুখে পড়বে। তাদের আয়ের প্রধান উৎস রাতারাতি শূন্যে নেমে আসবে। ঠিক, তখন জাতীয় অস্তিত্ব রক্ষা, জনগণকে স্থিতিশীল রাখা এবং তাৎক্ষণিক জরুরি পুনর্গঠনের কাজ শুরু করার জন্য তাদের প্রচুর পরিমাণে এবং তাৎক্ষণিকভাবে পুঁজির প্রয়োজন হবে। তখন তাদের সামনে আসলে পথ কি খোলা থাকবে? একটি মাত্র পথ, তাদের হাতে থাকা মার্কিন ট্রেজারি বন্ডগুলো তাৎক্ষণিকভাবে লিকুইডেট করা বা খোলা বাজারে বিক্রি করে দেওয়া। কয়েকদিনের মধ্যেই শত শত বিলিয়ন ডলারের মার্কিন ট্রেজারি বন্ড বাজারে চলে আসবে। অথচ মার্কিন ট্রেজারি মার্কেট হল বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি, যাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যখন একসাথে এত বিশাল সেল অর্ডার বাজারে আসবে, তখন সেই বন্ডগুলোর দাম হুড়মুড় করে পড়ে যাবে। আর ঠিক এখানেই ফেডারেল রিজার্ভ তাদের সেই নো উইন সিনারিও বা চরম গাণিতিক পক্ষাঘাতের মুখোমুখি হবে। স্বাভাবিক অর্থনৈতিক অবস্থায় ট্রেজারি মার্কেটে এমন পতন দেখা দিলে ফেডারেল রিজার্ভ বন্ডগুলো কিনে নেওয়ার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখে। কিন্তু এই সুনির্দিষ্ট বিপর্যয়ের মুহূর্তে তাদের সেই প্রচলিত কৌশল সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়বে। এর একটি গাণিতিক কারণ রয়েছে। একই সময়ে বিশ্ব অর্থনীতি তার মোট জ্বালানি সরবরাহের প্রায় 30% হারিয়ে ফেলবে। এর ফলে এক ভয়াবহ স্ট্যাগফ্লেশন বা অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টি হবে। একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাবে এবং অন্যদিকে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হয়ে উঠবে। এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ যদি সভরেন ওয়েলথ ফান্ডগুলোর ছেড়ে দেওয়া বন্ডগুলো কেনার জন্য নতুন ডলার ছাপায়, তবে তা তাৎক্ষণিকভাবে হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি ডেকে আনবে। একদম তাই। বন্ড মার্কেট বাঁচাতে গিয়ে তারা মার্কিন ডলারের অভ্যন্তরীণ ক্রয়ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে ফেলবে। আর মুদ্রাস্ফীতির ভয়ে যদি তারা নতুন ডলার না ছাপায়, তবে ট্রেজারি মার্কেটের বন্ডগুলো কেনার জন্য কেউ থাকবে না। সেল অর্ডার বাড়তে থাকবে, বন্ডের দাম কমতে থাকবে এবং সুদহার অকল্পনীয় মাত্রায় বেড়ে যাবে। মানে মার্কিন ট্রেজারি বন্ড যেহেতু সমগ্র বৈশ্বিক আর্থিক ব্যবস্থার কোল্যাট্রাল বা জামানত, এর মূল্য ধসে পড়ার অর্থ হল বিশ্বব্যাপী ক্রেডিট বা ঋণ প্রবাহ পুরোপুরি স্থবির হয়ে যাওয়া। ফেডারেল রিজার্ভ হয় মুদ্রাস্ফীতির মাধ্যমে তাদের নিজস্ব মুদ্রাকে ধ্বংস করবে, নতুবা বন্ড মার্কেটকে ধসে পড়তে দিয়ে বিশ্ব অর্থনীতির মূল ভিত্তিকে ধ্বংস করবে। এই চরম দুর্বলতার কথা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপের ছক কষে রেখেছে, যা মুক্তবাজার অর্থনীতির মূল ধারণাকেই বদলে দেবে। সে প্রতিরক্ষামূলক পদক্ষেপগুলো ঠিক কেমন হতে পারে? প্রথমত, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা IEEPA প্রয়োগ করে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সীমানার ভেতরের সমস্ত বিদেশি সম্পদ আটকে দিতে পারেন। এর মানে হল মার্কিন বন্ড এবং ইকুইটি মার্কেটে সমস্ত লেনদেন সম্পূর্ণ স্থবির হয়ে যাবে। সভরেন ওয়েলথ ফান্ডগুলো তাদের মূলধন প্রত্যাহার করতে পারবে না।
এই ধরনের নজিরবিহীন হস্তক্ষেপের একটি চমৎকার পূর্ব দৃষ্টান্ত হল 2022 সালের লন্ডন মেটাল এক্সচেঞ্জের নিকেল সংকট। সেই সময় নিকেলের দাম যখন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, তখন রেগুলেটররা প্রতিষ্ঠিত চুক্তির তোয়াক্কা না করে সরাসরি হস্তক্ষেপ করেছিল। ক্লিয়ারিং হাউসগুলোকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড বাতিল করে দেয়। ঠিক বলেছেন। এনার্জি এবং ফিন্যান্সিয়াল ডেরিভেটিভ মার্কেটের এই সম্ভাব্য ধসের সময়ও মার্কিন রেগুলেটররা ঠিক একই কাজ করবে। তারা চুক্তিগুলো বাতিল করবে এবং কৃত্রিমভাবে নির্ধারিত মূল্যে সেটেলমেন্ট করতে বাধ্য করবে। এর মধ্য দিয়ে মুক্ত বাজার ব্যবস্থার চিরতরে অবসান ঘটবে। এর পাশাপাশি শুরু হবে ডলার সংকটের পরিকল্পিত হাতিয়ারকরণ। যেহেতু তেলের বৈশ্বিক বাণিজ্য ডলারে হয়, তেলের দাম $300 পৌঁছানোর অর্থ হল বিশ্বজুড়ে তাৎক্ষণিকভাবে মার্কিন ডলারের এক তীব্র ঘাটতি তৈরি হওয়া। প্রতিটি দেশের একই পরিমাণ তেল কেনার জন্য আগের চেয়ে 3 গুণ বেশি ডলারের প্রয়োজন হবে। এই চরম সংকটের সুযোগ নিয়ে ফেডারেল রিজার্ভ শুধুমাত্র ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা ব্যাংক অফ জাপানের মতো তাদের মিত্র প্রতিষ্ঠানগুলোকে আনলিমিটেড ডলার সোয়াপ লাইন প্রদান করবে। একই সাথে তারা নিরপেক্ষ বা উন্নয়নশীল দেশগুলোকে এই জীবন রক্ষাকারী ডলার সরবরাহ থেকে সুকৌশলে বঞ্চিত করবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এই ডলার সংকটের অর্থ হল নিশ্চিত দেউলিয়া হয়ে যাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কৌশল হবে এই অর্থনৈতিক ধ্বংসের ভয় দেখিয়ে দেশগুলোকে ওয়াশিংটনের ভূরাজনৈতিক নির্দেশ মানতে বাধ্য করা। আর ঠিক এই জায়গাটিতেই চীনের নতুন আর্থিক আর্কিটেকচার একটি ঢাল হিসেবে কাজ শুরু করে। হরমুজ প্রণালীর সেই তাত্ত্বিক সংকটের সময় মধ্যপ্রাচ্যের একজন ট্রেড হাব মার্চেন্ট অ্যামনের বাস্তব অভিজ্ঞতার গল্পটি এখানে পুরোপুরি প্রাসঙ্গিক। অ্যামানের গল্পটি এই নতুন আর্থিক ব্যবস্থার কার্যকারিতা খুব স্পষ্টভাবে তুলে ধরে। যখন খবর ছড়ালো যে বিশ্বের 30% তেলের সরবরাহ একরাতেই উধাও হয়ে গেছে, তখন পশ্চিমা ডলার ক্লিয়ারিং সিস্টেম পুরোপুরি অচল হয়ে পড়ে। কিন্তু সেই চরম অর্থনৈতিক ব্ল্যাকআউটের মুহূর্তে অ্যামন তার ব্যবসা বন্ধ করেনি। সে তার পেমেন্ট ইন্টারফেস পরিবর্তন করে সরাসরি ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম বা সিপসে চলে যায়। ডিজিটাল ইউয়ান বা ইসিএনওয়াই ব্যবহার করে সে জরুরি চিকিৎসা সামগ্রীর লেনদেন সফলভাবে সম্পন্ন করে, পুরো পশ্চিমা গ্রিডকে সম্পূর্ণ পাশ কাটিয়ে। এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ ছিল না, এটি ছিল টিকে থাকার একটি উপায়। পুরনো আর্থিক বিশ্ব যখন আগুনে পুড়ছে, এই নতুন ডিজিটাল আর্কিটেকচার তখন একটি নির্ভরযোগ্য লাইফলাইন হিসাবে কাজ করেছে। সিপসের এই মেকানিজমটি আর্থিক প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। সুইফট বা চিপসের বিকল্প হিসেবে এটি বর্তমানে প্রতিদিন $45.6 বিলিয়ন লেনদেন সম্পন্ন করছে, যা প্রতি বছর 75% হারে অবিশ্বাস্য দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এটি পশ্চিমা ব্যাংকিং নেটওয়ার্ক সম্পূর্ণ এড়িয়ে চলে। এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল ইউয়ানের একটি যুগান্তকারী বিবর্তন। 2026 সালের জানুয়ারি থেকে পিপলস ব্যাংক অফ চায়না একে সাধারণ ডিজিটাল ক্যাশ থেকে পরিবর্তন করে একটি সুদ বহনকারী ডিজিটাল ডিপোজিটে রূপান্তরিত করেছে। এর মানে হল ডিজিটাল ইউয়ান এখন ডিমান্ড ডিপোজিট রেটের সাথে সরাসরি যুক্ত। এটি কেবল লেনদেনের মাধ্যম নয়, বরং এটি একটি অত্যন্ত নিরাপদ এবং রাষ্ট্র সমর্থিত স্টোর অফ ভ্যালু বা সম্পদ সংরক্ষণের মাধ্যমে পরিণত হয়েছে। মার্কিন আর্থিক অবরোধের বাইরে এটি এখন সম্পূর্ণ নিরাপদ। এই ডিজিটাল আর্কিটেকচারকে বৈশ্বিকভাবে সম্প্রসারিত করার জন্য তৈরি করা হয়েছে এমব্রিজ প্রজেক্ট। চীন, হংকং, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে তৈরি এই মাল্টি সিবিডিসি প্ল্যাটফর্মটি ব্লকচেইন এবং স্মার্ট কন্ট্রাক্ট প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঐতিহ্যবাহী ব্যাংকিং সিস্টেমে অন্তঃসীমান্ত পেমেন্ট সম্পন্ন হতে কয়েক দিন সময় লাগে এবং এটি একাধিক মধ্যস্থতাকারী ব্যাংকের মাধ্যমে যায়, যেখানে মার্কিন রেগুলেটরি নজরদারি এবং সম্পদ ফ্রিজ হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু এমব্রিজ ডিস্ট্রিবিউটেড লেজার ব্যবহার করে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে তাৎক্ষণিক এবং সম্পূর্ণ নিরাপদ লেনদেন নিশ্চিত করে। এটি পশ্চিমা করেসপন্ডেন্ট ব্যাংকিংয়ের সমস্ত চেকপয়েন্ট এড়িয়ে চলে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম তো সুরক্ষিত হল, কিন্তু ভৌত লজিস্টিক্স বা সাপ্লাই চেনের কি হবে? এখানেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের লজিস্টিক্স ম্যানেজার সমস্যাকের গল্পটি এর একটি চমৎকার বাস্তব প্রমাণ।
সমস্যাকের অভিজ্ঞতাটি লজিস্টিক্স এবং অবকাঠামোগত সুরক্ষার পুরো চিত্রটা বদলে দেয়। বিশ্বব্যাপী তেল সংকট শুরু হলে এবং তেলের দাম $300 পৌঁছালে দীর্ঘ দূরত্বের শিপিং এবং পশ্চিমা ইন্স্যুরেন্সের ওপর নির্ভরশীল পুরনো সাপ্লাই চেইনগুলো পুরোপুরি ভেঙে পড়ে। জাহাজগুলো বন্দরে আটকে থাকে। কিন্তু সোমোসাকের ইন্ডাস্ট্রিয়াল পার্কটি সচল ছিল। চীনের বিনিয়োগে তৈরি আধুনিক রিজিওনাল গ্রিড, বহুমুখী জ্বালানি ব্যবস্থা এবং উত্তর দিক থেকে আসা মালবাহী ট্রেনগুলো তার স্থানীয় অর্থনৈতিককে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এই অবকাঠামোটি ছিল একটি বৈশ্বিক বিপর্যয়ের বিরুদ্ধে এক দুর্ভেদ্য ঢাল। 2025 সালের BRI ডেটা বিশ্লেষণ করলে এই মেগা প্রজেক্টগুলোর বিশালত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই বছরে BRI এর অধীনে সর্বোচ্চ $213.5 বিলিয়ন রেকর্ড বিনিয়োগ হয়েছে। প্রজেক্টগুলোর গড় আকার প্রায় $1 বিলিয়ন গিয়ে পৌঁছেছে। এই $1 বিলিয়ন গড় আকার প্রমাণ করে যে চীন এখন ছোটখাটো প্রকল্পের বদলে দীর্ঘমেয়াদী এবং টেকসই ভৌত অবকাঠামো নির্মাণের দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছে। তারা এমন সব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে যা পশ্চিমা সাপ্লাই চেনের দুর্বলতা থেকে সৃষ্ট যে কোনো ধাক্কা সামলাতে সক্ষম। জ্বালানি নিরাপত্তার দিক থেকেও চীনের কৌশলটি অভাবনীয়। জীবাশ্ম জ্বালানির সরবরাহ সুরক্ষিত করার পাশাপাশি গ্রিন এনার্জি বা সবুজ জ্বালানিতে $18.3 বিলিয়ন বিনিয়োগ করে এক বছরেই 28.2 গিগাওয়াট সবুজ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করেছে। তারা একটি বহুমুখী এবং অবিনাশী এনার্জি ম্যাট্রিক্স তৈরি করছে। প্রযুক্তি এবং খনিজ সম্পদের ক্ষেত্রেও এই বিনিয়োগ সমানভাবে কৌশলগত। ইভি ব্যাটারি এবং ডেটা সেন্টারের মতো উন্নত প্রযুক্তির অবকাঠামোর জন্য $28.7 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি খনিজ উত্তোলন খাতে $32.6 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে, যার মধ্যে কেবল কাজাখস্তানে তামা উত্তোলনের বিশাল প্রকল্প রয়েছে। তামা হল ভবিষ্যৎ বৈশ্বিক AI এবং ডেটা সেন্টারগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া আফ্রিকায় বিনিয়োগ 283% বৃদ্ধি পেয়ে $61.2 বিলিয়ন পৌঁছেছে, যা গ্লোবাল সাউথের দেশগুলোকে একটি আধুনিক কাঠামোর আওতায় নিয়ে আসছে। ডিজিটাল ব্যবস্থা এবং ভৌত অবকাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠছে একটি নতুন বিশ্ব শাসন ব্যবস্থা। IMF-এর প্রাক্তন অর্থনীতিবিদ ড. এরিসের সাংহাই সম্মেলনের অভিজ্ঞতাটি এখানে উল্লেখযোগ্য। তিনি এই মাল্টিপোলার বিশ্বশাসন ব্যবস্থার উত্থান প্রত্যক্ষ করেন। তিনি দেখেন যে গ্লোবাল সাউথের দেশগুলো ওয়াশিংটনের নির্দেশনার বদলে একটি সহযোগিতামূলক মাল্টিপোলার ফ্রেমওয়ার্ক তৈরি করছে। সেখানে ফেডারেল রিজার্ভের কোনো অনুমোদন ছাড়াই একটি নতুন লিকুইডিটি পুল গঠনের চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল। এটি প্রমাণ করে যে কোনো একক দেশের অভ্যন্তরীণ নীতি আর পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। IMF বা প্যারিস ক্লাবের মতো পশ্চিমা প্রতিষ্ঠানগুলো যেখানে ঋণের শর্ত হিসেবে কঠোর কৃচ্ছ সাধনের নীতি চাপিয়ে দেয়, সেখানে চীন বাস্তবভিত্তিক ভৌত অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেয়। উন্নয়নশীল দেশগুলো যখন তারল্য সংকটে পড়ে, তখন IMF-এর দীর্ঘসূত্রিতার শিকার না হয়ে তারা সরাসরি পিপলস ব্যাংক অফ চায়না সোয়াপ লাইন ব্যবহার করতে পারছে। কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই দ্রুত এবং কার্যকরভাবে এই লিকুইডিটি প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক মুদ্রা চুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটছে। চীন ও রাশিয়ার বাণিজ্যের একটি বড় অংশ এখন ইউয়ান এবং রুবেলে নিষ্পন্ন হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের সাথে নতুন ট্রেড সেটেলমেন্ট চুক্তিগুলো প্রমাণ করে যে বহুমুখী বৈশ্বিক শাসন ব্যবস্থা প্রতিদিনের বাস্তবতায় সফলভাবে প্রয়োগ হচ্ছে। সামগ্রিক বিশ্লেষণে দেখা যায় নতুন ডিজিটাল আর্কিটেকচার, যেটিতে রয়েছে সিপস, ECNY এবং এমব্রিজ, এর সাথে ভৌত অবকাঠামো বা BRI এবং মাল্টিপোলার গভর্নেন্স, এই তিনটি মূল পিলার কোনো বিচ্ছিন্ন প্রকল্প নয়। এগুলো মিলে একটি সুসংহত এবং সম্পূর্ণ সচল ইকোসিস্টেম তৈরি করেছে। মার্কিন ট্রেজারি মার্কেট এবং ফেডারেল রিজার্ভের চরম দুর্বলতা ও ডলারের হাতিয়ারীকরণের হাত থেকে বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য এটি একটি নিখুঁত ঢাল। একটি বহুমুখী স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির ডিজিটাল ও ভৌত অবকাঠামো পুরোপুরি প্রস্তুত এবং এর মাধ্যমেই এককেন্দ্রিক আর্থিক আধিপত্যের যুগের চূড়ান্ত অবসান ঘটেছে।